তুই আমার পাশে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজে আমাকে বাধ্য করেছেন। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এই শুয়োরের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি, আর কি বাকি রাখছস? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই তো সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে তো না। আমি যদি জানতাম আপনি কালকে এইরকম কিছু একটা করবেন, তাহলে কোনোদিন আপনার সাথে যেতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? আমি কিচ্ছু শুনতে চাই না। আর তুই কুত্তার বাচ্চা আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে স্বামী হিসাবে মানি না বলে তুই সুযোগ খুঁজছিলি, তাই না? আর যেই সুযোগ পেয়ে গেলি আর কাজে লাগিয়ে ফেললি। আপনি আমার পুরো কথাটা শুনছেন না। আমার চোখের সামনে থেকে সরে যা, আমি তোকে দেখতে পাচ্ছি না। আমি নিশ্চুপ থেকে তাকে বললাম, কালকে রাতে আপনার নেশা করে সেন্স ছিল না। আর এই সুযোগ নিয়ে আপনার বান্ধবীর ভাই আপনার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল, তাই তো আমি আপনাকে ওখান থেকে নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর আপনার সেন্স ছিল না বলে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং ছাড়ছিলেন না। আমি অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে না পেরে এই দুর্ঘটনাটা ঘটে। এরপর রুবি আমার সব কথা শুনে বলল, আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলতেছিস আমার সাথে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলছি না, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি না, ছোট লোকের বাচ্চা। তুই চলে যা আমার সামনে থেকে, আর কোনোদিনও আসবি না। তোকে আমি একটু ভালো ভাবতাম। আমি জানতাম না তোর চরিত্র এইরকম। এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? এতই যদি শরীরের চাহিদা থাকতো, পতিতালয়ে জাতি। এসব কথা শুনে আমার রাগ উঠে গেল। সে আমার চরিত্র নিয়ে কথা বলল। এতদিন সবকিছু সহ্য করেছি শুধু ভালোবাসি বলে, কিন্তু আর না, এত কিছু আমি মেনে নেব না। রুবির জন্য আমার যতটুকু ভালোবাসা ছিল তা আজ ঘৃণায় পরিণত হলো। আমি নিজেকে শান্ত করে নিয়ে রুবিকে বললাম, অনেক অপমান সহ্য করেছি শুধু তোকে ভালোবাসি বলে, কিন্তু তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? কি চাস তুই? আমি চলে যাব তোর জীবন থেকে, তাই না? রুবি আমার কথা শুনে কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত রুবিকে কখনো তুই করে কথা বলেনি। সে আমার দিকে চেয়ে বলল, হুম, আমি চাই তুই আমার জীবনে কখনো ফিরে আসবি না, আর আসিস না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চলে যাবো এই বাড়ি ছেড়ে। আর আসবো না কোনোদিনও তোর সামনে। তোর প্রতি আমার রাজ থেকে আর কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ভালো থাকিস। আর কোনোদিনও তোর পিছনে এসে বলবো না ভালোবাসি। এই কথা বলেই ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিলাম, সাথে রবির একটা ছবি নিলাম। আমি রবির রুম থেকে আমার সব জামা কাপড় নিয়ে গুছিয়ে বেরিয়ে গেলাম ওর রুম থেকে। রবি আমার যাওয়ার পথে তাকিয়েছিল, তাতে আমার কি? খালু খালাম্মাকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘ শ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে, রবির অবহেলায় আর আন্টির আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যায়। আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল? সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম, তাহলে আর এমন সময় দেখতে হতো না। বুক পেটে কান্না আসতে লাগলো। ভাবতে কেমন জানি লাগে, জীবনের পথ চলতে হবে একা। পাওয়া হলো না রবির ভালোবাসা। আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম ওর থেকে, তার বদলে কি পেলাম? শুধু অবহেলা। কোথায় যাব আমি, কি করব, কিছুই মাথায় আসছে না। ভাবলাম এই শহরে আর থাকবো না, চলে যাব এই শহর ছেড়ে, যে শহরে শুধু অবহেলাই পেয়েছি, সেখানে থাকবোই না। আর ফিরে আসবো না এই শহরে, আর আসবো না রবির কাছে, আপনজনের কাছে। এই কথাগুলো ভেবে চলে গেলাম রেল স্টেশনে। সেখান থেকে টিকিট কাটলাম সিলেটের। কিছু সময় পর ট্রেন ছেড়ে দিল। আমি গিয়ে বসে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে আপন গতিতে। আর আমি ভাবছি, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে আর এই দিন দেখতে হতো না। মা বাবাকে খুব মিস করছি। কোথায় চলে গেলে তোমরা আমাকে একা করে? কেন নিয়ে গেলেন আমাকে? রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে শুধু অবহেলায় পুড়ছি আমি তিলে তিলে। এরে, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম আরিফ, মা বাবার একমাত্র সন্তান। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর থেকে খালা কালোর বাড়িতেই থাকতে হয়। আর রবি হচ্ছে তাদের একমাত্র মেয়ে। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, সাথে রবিও। এখন এতটুকুই, গল্পের সাথে থেকে সব কিছুই জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজ গন্তব্য সিলেট শহরে। ট্রেন থেকে নেমে বললাম, সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনের চেয়ারে বসে থেকে খালা খালুর কথা ভাবছি। তারা আমাকে বাড়িতে না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজছে হয়তো। আর রুবি তো অনেক খুশি হয়েছে আমি তার জীবন থেকে চলে আসছি বলে। আর কোনো ছোট লোক তার পিছনে ঘুরবে না, এসব কথা মনে পড়ছে। আর দুচোখ বেয়ে শুধু পানি পড়ছে। তবে আমি ভেবে নিয়েছি, আর কোনোদিন নিজে শহরে যাব না, আর রুবিকে আমার এই চেহারাই দেখাবো না। এখন একটা থাকার জায়গা করতে পারলে তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে?
আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নেই। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখনই দৌড়ে দেখলাম একটা লোক গাড়ি থেকে নেমে দোকানে কিছু জিনিস নিয়ে গাড়ির কাছে যাচ্ছিল। আর তখনই লোকটা বুকে হাত দিয়ে রাস্তার মাঝে পড়ে গেল। আমি যেতে চাচ্ছিলাম, তারপর একটু ভেবে গেলাম লোকটির কাছে। লোকটিকে দেখে মনে হলো অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে ওনার গাড়িতে উঠালাম। পাশের মানুষকে প্রশ্ন করে জানতে পারলাম পাশে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে ওনাকে নিয়ে গেলাম। ডাক্তার নার্স এসে তাকে নিয়ে গেল। আমি ভাবলাম চলে যাব, তারপরে ভাবলাম লোকটাকে একটু দেখে যাই কী অবস্থা। কিছু সময় পর ডাক্তার বেরিয়ে এসে বলল, চিন্তার কোনো কারণ নেই, রুগী এখন সুস্থ আছে। কি হয়েছিল ওনার? উনি হার্টের রুগী, হার্ট সমস্যার কারণে এরকম হয়েছে। বলে ডাক্তার চলে গেল। এখন 3টা বাজে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই হাসপাতালেই থেকে গেলাম। সকাল ওনার সাথে দেখা করে চলে যাব। সকালবেলা, আপনি এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি বাবা। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তোমাকে কি বলে ধন্যবাদ দিব? আঙ্কেল, ধন্যবাদ জানানোর দরকার নেই। আচ্ছা, আমি আসি। তোমাকে দেখে মনে হয় এই শহরের না। বাসা কোথায় তোমার? আমি ঢাকা থেকে এখানে এসেছি কালকেই, কাজের খোঁজে। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? আমি এখন অনার্স 3য় ইয়ারে পড়ি। আচ্ছা, তোমাকে আমার অফিসে কাজ দিব, করবে? আমি ওনার জীবন বাঁচিয়েছি বলে করুণা করছে। তাছাড়া এখানে থাকতে গেলেও চাকরির দরকার, তা ভেবে হ্যাঁ বলে দিলাম। আচ্ছা চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। না আঙ্কেল, তা হয় না। আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে একটা চাকরি দিলেন, তাই অনেক। আমি ঠিক একটা বাসা ম্যানেজ করে নেব। তোমাকে বাড়ি দেখতে হবে না, আমার বাড়িতে ভাড়া থেকো। এবার খুশি? আচ্ছা। এই বলে বিকেলে হাসপাতাল থেকে সোজা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। গাড়িতে বসে ভাবতে লাগলাম, যাক বাবা, বাঁচা গেল। ভাগ্যে কি পরিহাস। চিনি না জানি না, একটা লোক আমাকে নিয়ে যাচ্ছে তার বাসায়। অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম। এসব ভাবতে ভাবতেই চলে আসলাম আঙ্কেলের বাসায়। বাসাটা অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল বড় লোক, কিন্তু আমাদের মতো না। বাসার ভিতরে ঢুকে আঙ্কেল সবাইকে ডাক দিল। সবাই আঙ্কেলকে দেখছে ঠিক আছে কিনা। আঙ্কেল সকালে ফোন করে সবাইকে বলে দিয়েছিল। আন্টি আমার কাছে এসে বলল, বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তাছাড়া আঙ্কেল আমার জন্য যা করলো, তার কাছে এটা কিছুই না। আচ্ছা বাবা, ওই উপরতলার রুমটা তোমার, আজ থেকে তুমি ওখানেই থাকবে। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবার খাবো। আচ্ছা। যাওয়ার পথে আঙ্কেলের মেয়ের সাথে দেখা হলো। ধন্যবাদ আমার বাবার জীবন বাঁচানোর জন্য। আরে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। আপনার নামটা কি জানতে পারি? আরিফ। আপনার নাম কি? আমার নাম রিমি। আমি অনার্স 2য় বর্ষে পড়ি। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আপনার বাসায় কে কে আছে? আমি এতিম, আমার কেউ নেই। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখে মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমার উপর মায়া হচ্ছে। তারপর ওপরে গেলাম, ব্যাগটা বেডের উপরে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসতে না আসতে আন্টির ডাক, খেতে ডাকছে। নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম, সবাই একসাথে খাচ্ছে। তখন আঙ্কেল বলল, তোমার তো এখনো পড়ালেখা শেষ হয় নাই, তা পড়ালেখা কি ছেড়ে দিবে নাকি? না আঙ্কেল, চাকরির পাশে পড়াশোনাও করব। আচ্ছা রিমিমা, তুই আরিফকে নিয়ে যাস তোর কলেজে, ওখানে ভর্তি করিয়ে দিবি। আচ্ছা বাবা। তারপর রাতের খাবার খেয়ে রিমি আমার সাথে রুমে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলে রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পর পর চোখে তাকাচ্ছে আর মিটি মিটি করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তি সব কাজ শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাবার খেয়ে দিলাম একটু ঘুম থেকে উঠলাম বিকেলে। তারপর রিমি আসলো আমার ঘরে। আরে রিমি এখানে কেন? কেন আসতে পারি না বুঝি? আরে তোমার বাসা, তোমার ঘর, তুমি আসবে না তো কে আসবে? বলছিলাম কোনো দরকার ছিল নাকি তাই। না, সেরকম কিছু না, ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। আমি ভাবলাম এখানকার তো কিছুই চিনি না, তা ঘুরতে গেলে অনেক কিছু চেনা হবে, তাই হ্যাঁ বলে দিলাম। তারপর দুজন মিলে বের হলাম ঘুরতে। রিমি নীলা একটা শাড়ি পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। মেয়েটার মনও ভালো। তারপর আমরা দুজন মিলে অনেক জায়গায় ঘুরলাম। কিছু খেয়ে বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে। বাসায় এসে শুয়ে পড়লাম। মনে পড়লো ফোনের কথা, সেদিন বন্ধ করে রেখেছিলাম, ওইভাবেই বন্ধ হয়ে আছে। ফোনটা হাতে নিলাম, ফোন থেকে সিম বের করলাম, সিমটা ভেঙে ফেললাম। তারপর আন্টি খেতে ডাকলো, খেতে গেলাম নিচে। সবাই একসাথে ডিনার করলাম। তারপর আমি চলে গেলাম আমার রুমে। আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে কলেজে যাব না। কালকে আঙ্কেলের সাথে তার অফিসে কাজ বুঝে নিতে হবে। এই ভেবে ঘুমোতে যাচ্ছি, তাও ঘুম আসছে না। মনে পড়ে যাচ্ছে রবির কথা। সে আমাকে যত অবহেলা অপমান করুক না কেন, হাজার হলেও সে আমার ভালোবাসার মানুষ। মানুষ প্রথম ভালোবাসাকে কখনো বলতে পারে না। আমার বেলাও তার বিকল্প হয়নি। এই কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এভাবে থাকতে থাকতে হারিয়ে গেলাম
ঘুমের দেশে। চোখ খুলে দেখি 6টা বেজে গেছে। আমি উঠে ফ্রেশ হলাম, হয়ে রিমিদের ওখানে গেলাম। আসলে রিমিরা নিচে থাকে আর আমি দোতলায় থাকি। নিচে যেতে আন্টির সাথে দেখা হলো। উনি বসতে বলল। বসে থাকতে থাকতে একসময় আঙ্কেলও চলে আসলো। সবাই একসাথে বসে সকালের নাস্তা সেরে ফেললাম। তা আরিফ, তুমি কি আজকে থেকে অফিসে জয়েন করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আজ থেকে যাব, আর অফিসের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাব। এই বলে আঙ্কেল আর আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আঙ্কেল সবাইকে ডাক দিলেন। সবাই আঙ্কেলের পাশে আসলেন। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে আমার পরিচয় দিলেন আর বললেন আমি এখানে আজ থেকে কাজ করব। তারপর আমি সবার সাথে কুশল বিনিময় করলাম। এরপর আঙ্কেল ম্যানেজারকে বলে গেলেন আমাকে কাজ বুঝিয়ে দিতে। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিনে নিয়ে গেলেন এবং অফিসের কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এই কাজ করতে করতেই দুপুর হয়ে গেল। পিয়ন এসে বলে গেল আঙ্কেল নাকি ডাকছে। তাই আমি আঙ্কেলের কাছে গেলাম। স্যার আমাকে ডেকেছেন। আঙ্কেল রাগী গলায় বলল, তুমি আমাকে আঙ্কেল ডাকছো যে? এটা তো অফিস, এখানে আপনি আমার বস, তাই আঙ্কেল ডাকলে কেমন দেখে না? আচ্ছা, তুমি যা ভালো মনে করো। তোমাকে ডাকছিলাম, আজকে আর কাজ করতে হবে না, চলো বাসায় যাব, কাল থেকে এসো। আচ্ছা চলেন। এই বলে আমি আর আঙ্কেল বেরিয়ে পড়লাম অফিস থেকে বাসার উদ্দেশ্যে। বাসায় আসলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখনই দেখলাম রিমি কলেজ থেকে আসছে। রিমি গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খাবো। তারপর আঙ্কেল রিমি সবাই আসলো। খাবার খেয়ে আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে বাইরে গেলাম। নতুন সিম কিনতে হবে। আগের সিম নষ্ট করে ফেলেছি যাতে কেউ যোগাযোগ করতে না পারে। তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় এসে রিমিদের ওখানে গিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলাম রুমে। কাল আবার অফিসে যেতে হবে। এভাবেই কেটে গেল অনেক দিন। তা আমার মন থেকে রুবিকে মুছে ফেলতে পারলাম না। যখনই তার কথা মনে হয় অনেক কষ্ট হয়। কি করব, ভালোবাসি যে তাকে। এখন আর রিমিদের ওখানে প্রয়োজন ছাড়া যায় না। এখন আমি নিজেই রান্না করে খাই। আর কতকাল মানুষের বাসায় খাবো? আমার জন্য যা করেছে সেটাই অনেক। রিমিদের বাসায় যায় না দেখে রিমি প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য। বারণ করা সত্ত্বেও নিয়ে আসে। তবে রিমির ব্যবহার দেখে আমি খুবই অবাক হই। মেয়েটা এত ভালো। আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কে লাগবে সবসময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। কিন্তু আমি যে তাকে ভালোবাসতে পারবো না। আমার মন যে অনেক আগে একজনকে দিয়ে ফেলেছি। দূরে আছি তো কি হয়েছে, দূর থেকে মানুষকে ভালোবাসা যায়। একদিন আমি কলেজে এক মেয়ে বান্ধবীর সাথে কথা বলছি আর সামনে গেটের দিকে যাচ্ছি। মেয়েটি আমায় খুব কাছের মনে করে। সে আমার হাত ধরে হাঁটছে। আর তখনই দেখি সামনে রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বেরোচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে সেই রিমির কাছে যাব, তখনই ঠাস করে রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে রিমি চলে গেল। আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে দুপুরটা নোনাচল করিয়ে পড়লো। আবার সেই পুরনো কথা মনে পড়ে গেল। রুবি ঠিক এভাবে আমাকে চর মেরেছিল। আমার খুবই কাছের মানুষ সে। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, তখন হাজার গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাসায় যাইনি। একটা চায়ের দোকানে বসেছিলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে আসছে। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করিয়ে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিমি ফোন করেছে, বাসায় যেতে বলছে। তাই আর বসে থাকলাম না, বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। দরজার কাছে এসে দেখলাম দরজা আগে থেকেই খোলা। আরে চাবি তো আমার কাছেই, দরজা কি খুললো? ভেতরে গিয়ে দেখি রিমি। তাহলে রিমি খুলেছে। আসলে বাড়িওয়ালার কাছে আরেকটা চাবি ছিল। রুমে ঢুকতে রিমি বলে উঠলো, কোথায় ছিলে তুমি? জানো আমি কত কান্না করেছি তোমার জন্য, কত চিন্তায় ছিলাম। এবার রিমি দৌড়ে এসে আমাকে জোরে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। রিমি, তুমি কি করছো? ছাড়ো আমায়। না, ছাড়বো না। তুমি কিছু বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে অন্য কাউকে দেখতে পারি না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। রিমি, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি না। আর সবচেয়ে বড় কথা, আঙ্কেল আমাকে অনেক বিশ্বাস করে এখানে নিয়ে এসেছেন। আমি তার বিশ্বাস কখনো নষ্ট করব না। বাবার কথা বলছো? বাবাকে আমি বুঝিয়ে বলবো। তুমি যাই করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না না না, তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে রিমি কাঁদতে কাঁদতে চলে গেল। যা ভয় পেয়েছিলাম তাই হলো। যারে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর যাকে ভালোবাসি না সে আমাকে ভালোবাসে। এরপর থেকে রিমির সাথে আর দেখা হয়নি। তাদের এখানে যাইও নি। কি বলবো রিমিকে, আমি যে তাকে ভালোবাসতে পারবো না। আমি তো বিবাহিত। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন আঙ্কেল তাদের বাসায় যেতে বললেন, আমি গেলাম। আরিফ, তুমি আমার মেয়েকে বাঁচাও। কি হয়েছে রিমির? কয়েকদিন থেকে ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়া কিছু করে না, শুধু বলে আরিফকে এনে দাও। বাবা,
তুমি আমার মেয়েকে বিয়ে করো। না আঙ্কেল, এটা হয় না। আমি রিমিকে বিয়ে করতে পারবো না। আপনি আমাকে যে উপকারটা করেছেন আমি তো জীবন দিয়ে হলেও শোধ করতে পারবো না, কিন্তু আমি জেনে শুনে আমার জীবনের সাথে আরও একটা জীবন নষ্ট করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। আমি বললাম রিমিকেও ডাক দিতে। তারপর আঙ্কেল আন্টি রিমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, আমি বিবাহিত। আমার এই কথা শোনার জন্য মনে হয় কেউ প্রস্তুত ছিল না। সবাই একসাথে কি বলে উঠলো। তুমি যে বললে তোমার কেউ নাই, তুমি এতিম, তাহলে? আসলে আমি এতিম হলেও আমার খালা খালুর বাড়িতে আমি বড় হয়েছি এবং আমার ওয়াইফও আছে। তাহলে তুমি এখানে কেন, পরিবার ছেড়ে? সে এক দুঃখের কাহিনী। তাহলে শুনুন। তারপর সবাইকে বলতে লাগলাম, আমি আরিফ। সবেমাত্র আমি এসএসসি পাশ করেছি, 4.97 পয়েন্ট পেয়েছি। আজ আমি অনেক খুশি। বাসায় থেকে বেরিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে বাসায় এসে সবাইকে খাওয়ালাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় আমার ফোন চিল্লাচিল্লি শুরু করছে। মানে কেউ হয়তো বা ফোন দিছে। স্ক্রিনে তাকে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করতেই, কি রে শালা, 4টা বাজতে চলেছে, আজ আড্ডায় আসবি না? ভুলে গিয়েছিলাম। তোরা আয়, আমি আসছি। সবাই আসছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর। ওকে। তারপর ফোন কেটে দিয়ে আড্ডার দিকে রওনা দিলাম। আসলে মামুন, রহিম, মোকসেদ, নাজমুল আমরা প্রাইমারি থেকেই পরিচিত। আমরা ফ্রেন্ড। আড্ডায় এসে আমরা সবাই কথা বলতে লাগলাম। হঠাৎ রহিম বলতে লাগলো, সবাই শোন, আমাদের গার্লফ্রেন্ড আছে কিন্তু আরিফ দোস্তের নাই। বেচারা সারা জীবন মনে হয় এরকমই থাকবে হিজড়া হয়ে। সবাই বলে উঠলো, হয় মনে হয়। শালারা দেখ আমি কি করি, তোদের গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে কি বলি। দোস্ত না রে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। ওকে, মনে থাকে যেন। সে সময় আমার ফোন আসলো। আমি ফোন বের করে বললাম, হ্যাঁ আম্মু বলো। তুই কোথায় আছিস? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এখন আর আড্ডা দিতে হবে না, বাসায় আয়, দরকার আছে। আচ্ছা। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। তোর তো পরীক্ষা শেষ আর তোর আব্বুর অনেকদিন পর ছুটি পেয়েছে, তাই ভাবলাম তোর খালাবাড়ি থেকে ঘুরে আসবো, কি বলিস? আমার যে কি আনন্দ হচ্ছে, খালার বাড়ি যাব। আপনারা ভাবছেন খালার বাড়ির কথা শুনে এত আনন্দ কেন হচ্ছে? কারণ সেখানে গেলে আমার খালাতো বোন রুবির সাথে দেখা হবে, আর ওকে আমি ছোট থেকে পছন্দ করি। আচ্ছা কবে যাব আমরা? কালকে সকালে তাড়াতাড়ি উঠিস। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে সবাই উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু কে জানতো এই বের হওয়া হবে আমার মা বাবার সাথে শেষ বের হওয়া। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমি গাড়ির পিছনে সিটে থাকায় কোনো মতে বেঁচে যাই, কিন্তু আমার মা বাবা আর বাঁচলো না। মা বাবা চলে যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন খালা খালু তাদের বাড়িতে আমাকে নিয়ে গেল এবং ওখান থেকেই কাটতে লাগলো আমার জীবন। খালা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, কিন্তু রবি, যাকে আমি ভালোবাসি, সে ছিল খুব অহংকারী। আমাকে সে পছন্দ করতো না, বলতে গেলে আমাকে দেখতেই পারে না। আমাকে অনেক অবহেলা করে, কলেজে গিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। এভাবেই দিনগুলো পার করতে লাগলাম। এখন আমি ভার্সিটি পড়ি। একদিন আমার বন্ধু আমাকে বলে সে একটা মেয়েকে পছন্দ করে। আমাকে একটা লাভ লেটার দিয়ে বলল ওই মেয়েটাকে দিতে। আমার আবার ওই মেয়েটার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই লাভ লেটারটা নিয়ে ওই মেয়েটাকে দিয়ে চিঠিটা ওর হাতে দিলাম। সেই সময় রবি পাশ দিয়ে যাচ্ছিল। এসব দেখে মেয়েটার হাত থেকে চিঠিটা নিয়ে নেয়। তোর সাহস কি করে হয় ওই মেয়েকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছে করে দিইনি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। কয়েকদিন ভার্সিটিতে এসে মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করে এভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য রবির কাছ থেকে অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সে বাড়িতে আসার পর থেকে অপমানিত হয়ে আসছি, মা বাবা মারা যাওয়ার পর থেকে। সরি বন্ধু, আমার জন্য তোর এমনটা হলো। আর এইসব কিছু মনে করিনি। চল। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম রবি কেন আমার সাথে এরকম আচরণ করে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভার্সিটি যেতেও একটু লেট হয়ে যায়। কি ব্যাপার, এত দেরি হলো? সরি, আর হবে না। আচ্ছা যাও। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুবি আমি একই ক্লাসে পড়ি, কিন্তু আমার সাথে কথা বলে না। মনে হয় চিনেই না আমাকে। বাসায় আসতে আসতে 2টা বেজে গেল। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে ঘুমোতে গেলাম। বিকেলে বাইরে থেকে ঘুরে এসে পড়তে বসলাম। 10টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘটনা ঘটলো সকালে। আরিফ শোন, তোরা এখন অনেক বড় হয়ে গেছিস। আমি আর তোর খালু চাই তোকে রুবির সাথে বিয়ে দিতে। তোর কোনো আপত্তি আছে? আমি ভাবলাম সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, খালা নিজে এসে বিয়ের কথা বলছে। আমি যেহেতু রুবিকে পছন্দ করি প্লাস ভালোবাসি, তাই না করলাম না।
ভাবলাম রুবি ঠিক একদিন আমাকে ভালোবাসবেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রুবিকে রাজি হবে বিয়েতে? সেটা তুই আমাদের ওপরেই ছেড়ে দে। তারপর খালা আমার চলে গেল। আমি জানতাম রুবি বিয়ে মানতে চাইবে না, কিন্তু খালা খালু জোরাজুরিতে হ্যাঁ বলে দিছে। দেখতে দেখতে আমাদের বিয়েটা ভালোভাবে হয়ে গেল। আমি এখন যাচ্ছি বাসর ঘরে। ঘরে গিয়ে দেখলাম রুবি খাটের উপর বসে আছে। আমি কিছুটা সাহস নিয়ে গেলাম তার কাছে, যেই না খাটে বসলাম আর রুবি বলতে শুরু করলো, ওই ছোট লোকের বাচ্চা, আমার কাছে একদম আসবি না, এখান থেকে চলে যা। রুবি, আমরা তখন স্বামী স্ত্রী। আমি তোকে স্বামী হিসাবে মানি না, আর তুই কি ভাবলি তোর মতো ছোট লোককে আমি বিয়ে করতে রাজি হব? বাবা মায়ের চোরাচুরিতেই বিয়ে করছি। রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে মেনে নাও। দেখো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো কোনো প্রশ্নই আসে না, আর তুই কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবি না। আর শোন, এই কথাগুলো বাবা মা যেন জানতে না পারে। যা, মেঝেতে গিয়ে শুয়ে পড়। আমি একটা বালিশ নিচে নিয়ে শুয়ে পড়লাম। আমি জানতাম রুবি আমাকে মানবে না, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, এই আশা নিয়ে থাকা। কিন্তু আমার ধারণা ভুল। দিন যাচ্ছে আর রুবি আমার প্রতি আরও খারাপ ব্যবহার করছে। রুবি কাপড় চেঞ্জ করছিল, আমি জানতাম না। হুট করে রুমে ঢুকলাম। এই কুত্তার বাচ্চা, রুমে আসতে গেলি নক করে আসতে বলেছি না? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকছে। এই এদিকে আয়। আমি একটু ওর কাছে গিয়ে দাঁড়ালাম। তখনই রুবি আমাকে ঠাস ঠাস করে 2টা গালে থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো এত জোরে মারলো তাই ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো, আর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি রুমে আসিস তাহলে নক করে আসবি, যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তাই না, প্রতিদিন আমার সাথে এরকম ঘটে। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না, ভীষণ ব্যথা করছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে গিয়ে দেখি রুবি খাওয়ার জন্য টেবিলে বসে আছে। আমিও গেলাম। আরিফ, এইদিকে আসো। জি খালু, বলেন। দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি রুবির দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে আরিফ, তোকে বসতে বললো না? আসলে খালা আমাকে তুই করে বলে, আমাকে নিজের ছেলের মতো ভাবে। আমি এখনো দাঁড়িয়ে আছি আর রুবির দিকে তাকিয়ে আছি। রুবি শুধু রাগে ফুঁসতেছে। আরিফ, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাইতেছো। হ্যাঁ খালু, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই রুবি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগে, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না, তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না রুবি, আরিফ কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? আমি মানি না। এই বলে রুবি না খেয়ে চলে গেল। খালা খালু দুইজনে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকে এসে বললাম, খালু, আমি কিছু মনে করিনি রুবির কথায়, একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় বাবা, আয় তোকে আমি নিজ হাতে খাইয়ে দিই। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রুবি খাটে ঘুমিয়ে আছে। আমি সবাইকে শুয়ে পড়লাম। আব্বু আমার কথা আজ খুব মনে পড়ছিল। আজ কিছু দূরে বেঁচে থাকতো তাহলে আর আমার এরকম দিন দেখতে হতো না। আব্বু আমার জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে আসছে। তবে খালা খালুর মাঝে আমি আমার মা বাবাকে দেখি, তারা আমাকে অনেক ভালোবাসে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে মোনাজাত করতে লাগলাম আব্বু আম্মুর জন্য। এক পর্যায়ে মনে পড়ে ছোটবেলার কথা, আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া। কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা রেখে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এরকম? কেন আমাকে অবহেলা করে সবাই? কেন করে? কথাগুলো বলে কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় খালা আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। তাদের রুমে গিয়ে দেখি খালা নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে খালার পাশে বসলাম। আমার মাথায় উনি হাত রাখলেন। রুবি তোকে খুব কষ্ট দেয় তাই না রে? ও এমন কিছু না খালা, ভালোবাসার মানুষটা তো, তাই কষ্ট দেয়, অন্য কেউ তো আর দেয় না। আমি সব বুঝি রে বাবা, তোর জন্য খুব কষ্ট। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছুই বুঝি না। কষ্ট এখন আর হয় না খালা, কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস রুবি একদিন তোকে ঠিক ভালোবাসবে। আচ্ছা তুই এখন রুমে যা, আর শোন রুবিকে ডেকে তুল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা খালা। এরপর রুবিকে ডাক দেয়নি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই কিছু বলতে পারি না। রুবিকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি রুবি নিচে নেই। খালা, রুবি কোথায়? কেন, তোকে না বললাম ওর ঘুম থেকে ডেকে তুলতে? ও, ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আয়। তারপর আমি রুবিকে ডাকতে চলে গেলাম। এরপর ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে রুবি বলল,
কি হয়েছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে বললো। কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর রুবি নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা ড্রেস পরেছে, কানের দুল, চুড়ি, হালকা লিপস্টিক, সব মিলে জাস্ট অসাম লাগতেছে। আমার হা হয়ে তাকিয়ে থাকা দেখে রুবি আমাকে বলল, কুত্তার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? রুবির কথাটি সোজা আমার বুকে এসে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি। নিজের বইয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। এই সময় শুধু চোখে পানি চলচল করছিল। আদিক্ষাতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে রুবির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সে আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবীকেও বলতে লাগলো, রবি, তুই সবসময় আরিফের সাথে এইরকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সবসময় অবহেলা করিস? কেন খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবুও কেন সবসময় খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী? হ্যাঁ, আর তোকে আমি বলে রাখলাম, কোনো দিনও আমাকে কিছু শিখাতে আসিস না। আর এতই যদি দরদ হয় তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমিও উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জানি ও তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না, জানি। ওইটা আমি খুব ভালোভাবেই জানি। আরিফ আমাকে ভালোবাসে, তুই কিভাবে জানিস? তোকে যদি ভালোই না বাসতো তাহলে তোরা তো অবহেলা সহ্য করতো না, তোরা তো খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস, আরিফের মতো কেউ আমার জীবনে এলো না। ভালোবাসা না চাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি ক্লাসে চলে আসলাম। রুবির কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসটা শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন। আর রুবির অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষের অবহেলা যে কত কষ্টের, তা যদি রুবি জানতো তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছে নিজের রুমে, তখন রুবি আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, আমার সাথে তুইও যাইবি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস, যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। রুবি আসতেছে, আজকেও খুব সুন্দর লাগছে, কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না। নিজের থেকে মুখ ফিরে নিলাম, জানি আমাকে কিভাবে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। কি হয়েছে? গাড়ি চালাস না কেন? এই তো চালাচ্ছি। আমাদেরকে কোথায় যেতে হবে? চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর রুবির কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম। চলে আসলাম রুবির বান্ধবীর বাসায়। ভেতরে গিয়ে এক জায়গায় বসে থাকবি। ওখানকার কেউ জানে না তুই আমার স্বামী, আর জানতেও যাতে না পারে, বুঝতে পারলি? আমি মাথা নাড়ালাম, ভেতরে চলে গেলাম। গিয়ে রুবির বান্ধবীদের সাথে কথা বলছে। আমি একটা সিটে গিয়ে বসে ওকে দেখছি। এক পর্যায়ে জন্মদিনের কেক কাটা হলো। জন্মদিনের পার্টি বলে কথা। সেখানে দেখলাম রুবির বান্ধবীরা সবাই মিলে ড্রিঙ্ক করছে। কিন্তু এ কি, রুবি তো এসব খায় না। আমি দেখলাম রুবিও ড্রিঙ্কস করছে। যাকগে, করুক, আমার কি। আমি আনমনে বসে আছি। বসে থাকতে থাকতে এক পর্যায়ে চোখ গেল রুবির দিকে। দেখছি রুবির সাথে একটা ছেলে ঢলাঢুলি করছে। তা দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেল। রুবি প্রচুর ড্রিঙ্ক করায় কিছুই বুঝতে পারছে না। ছেলেটাকে দেখছি রুবির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তাই আর এসব না দেখতে পেয়ে চলে গেলাম ওর কাছে। গিয়ে সোজা রুবির গালে একটা থাপ্পড় মারলাম। এরপর আমি গিয়ে ছেলেটিকে ইচ্ছে মতো মারতে লাগলাম। শালা, আমার বইয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস? মারতে মারতে পারে ছেলেটিকে হাতমরা করে ফেলি। তখনই রুবির বান্ধবী, মানে যার জন্মদিন, সে আমাকে আটকায়। আমাকে সরি বলে, আর বলে এরকম কাজ করবে সে জানতো না। তারপর অনেক ক্ষমা চায়। তারপর আমি ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তোকে আমি ছেড়ে দিলাম। আর শুনে রাখ, রুবি আমার, শুধুই আমার। ওর দিকে চোখ তুলে তাকালে আমি চোখ উবড়ে ফেলবো। রুবি কিছু বলছে না, হয়তো বেশি ড্রিঙ্ক করায় এরকম হয়েছে। তাই আমি রুবিকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম। আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে রুবিকে নিয়ে আসলাম। গাড়ি থেকে রুবিকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে তার খাটে শুয়ে দিলাম। রুবি আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে চোরাতে চাইলাম, কিন্তু পারলাম না। রুবি আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দিল। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে, যা আমাকে পাগল করে দিচ্ছে। রুবি আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এই কি করছেন? ছাড়েন আমাকে। তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন আমাকে। আর বলতে পারলাম না। রুবি আমার আর ঠোঁট জোড়া এক করে নিল। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি জানি রুবি এসব কিছু নেশা করে বলতেছে। আমার এরকম করাটা ঠিক হবে না, তাই নিজেকে ছোড়াতে চাইলাম।
কিন্তু পারতেছি না। রুবি আমাকে এখনো খুব জোরে জোরে ধরে আছে আর আমার ঠোঁট চুষছে। আমি ওর দিকে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে লাগলাম। আমি রুবির ডাকে সাড়া দিলাম। রুবি আমার বউ, ওর উপর আমার অধিকার আছে, আর যা হবার পরে দেখা যাবে। ধীরে ধীরে দুজনে তুলে গেলাম ভালোবাসার গভীরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখনো রুবির বুকের মাঝে আছি আর রুবি আমাকে জড়িয়ে রেখে আছে। রুবির শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে রুবির কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে রুবির ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। এরপর তো সব কিছু আপনারা জানেনই। তারপর কি হয়েছে আমার সাথে আর না জানলে প্রথম পর্বে দেয়া আছে, শুনে আসুন। এরপর আমার সাথে রুবি কি করলো, আমি কেন বাসা থেকে চলে আসলাম, সবকিছু আঙ্কেল আন্টি রিমি সবাইকে বললাম। আমি তাদের দিকে তাকাতেই বুঝতে পারলাম তারা মন খারাপ করে আছে। তারপর রিমি বলল, তুমি রুবিকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। এ হয় না রিমি। রুবি আমাকে যত অবহেলা করুক না কেন, আমি তাকে এখন আগের মতোই ভালোবাসি। আমি তার জায়গা কাউকে দিতে পারবো না। তুমি এরকম করলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব অনেক দূরে কোথাও। আর বলবো না, তাও তুমি চলে যেও না। আমার এরকম পরিস্থিতি দেখে আঙ্কেল আন্টি কিছু বলতে পারলো না। তাছাড়া আমি বিবাহিত, তারা জেনে শুনে তাদের মেয়েকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাবে না। যার ঘর সংসার স্ত্রী আছে, তার মেয়ের জীবন নষ্ট হতে দেবে না। আমি এরপর ওদের বাসা থেকে চলে আসলাম আর যাইনি ওদের বাসায়। এইভাবে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। এখন আমার পড়ালেখা শেষ। এখন আঙ্কেলের অফিসে চাকরি করি। অনেক ভালো কোম্পানি থেকে চাকরির অফারও আসছিল, কিন্তু না করে দিয়েছি। কারণ এই শহরে প্রথম আসি তখনই আঙ্কেলের অফিসে চাকরি দিয়েছিল। কেন জানি এক মায়া সৃষ্টি হয়ে গেছে, চাইলেও আর যেতে পারি না। তবে এই অফিসে এখন অনেক বড় পদে আছে আমি। সেদিনের পর থেকে রিমি আর কখনো ভালোবাসার কথা বলে না। আগের থেকে রিমির সাথে আমার সম্পর্কটা আরও ভালো তৈরি হয়েছে, তবে সেটা বন্ধুত্বর। রিমির পড়াশোনা শেষ করায় সেও আমার সাথে এই অফিসে কাজ করে, এমডির পদে। তার বাবার পরিবর্তে সেই অফিসের এমডি। আমরা প্রতিদিন একসাথে করে অফিসে যাই। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই, আর নেই কোনো অবহেলা, কারো অপমান। আর কেউ ডাকে না ছোট লোক বলে, কারো হাতে থাপ্পড় খেতে হয় না। তবে এই কয়েক বছরে আমার রুবির কথা অনেক মনে পড়ে। এমন কোনো রাত নেই যে আমার রুবির কথা মনে পড়েনি। তবে নিজেকে এখন মানিয়ে নিতে শিখে গেছি। এমনভাবে আমার দিন যেতে লাগলো। একদিন আঙ্কেল অফিসে সবাইকে এক জায়গায় করলেন আর বলতে লাগলেন, এবার আমরা বড় ধরনের একটা প্রজেক্ট পেয়েছি, প্রায় 2 কোটি টাকার। তাই এই কাজটা আমি আরিফকে দিতে চাই। আরিফ, তুমি কালকে বের হয়ে পড়ো, প্রজেক্টের কাজটা ঢাকায়। ঢাকা কথাটা শুনে আমার মাথা ধরে গেল। আমি বলতেও পারছি না যে এই কাজটা আমি করতে পারবো না। এত বড় প্রজেক্ট যে, তাই কিছুই বলতে পারলাম না। বাসায় এসে শুনলাম রিমিও যাচ্ছে আমার সাথে এই প্রজেক্টের কাজে। আঙ্কেল বলল, তোমাকে ওখানে থাকার কোনো চিন্তা করতে হবে না। রিমির পুকুর বাড়ি আছে ওখানে, ওখানেই থাকবো। কাজ শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকতে পারবো। সকালে বের হব, তাই রাতে সব কিছু গুছিয়ে নিলাম এবং ঘুমিয়ে গেলাম। সকালে রিমি আর আমি রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। রেল স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, সিলেট টু ঢাকা। কখনো ভাবতে পারিনি যে আবারও ঢাকায় ফিরবো। ভেবে নিয়েছিলাম কখনো যাব না, কিন্তু কি করার, ভাগ্যের যা লেখা তা তো হবেই। রুবি হয়তো আজ নতুন সংসার করতেছে, আমার কথা ভুলেই গেছে। এবার রিমি আর আমি ট্রেনে উঠে পড়লাম, গিয়ে বসে পড়লাম নিজের সিটে। ট্রেন চলছে আপন গতিতে। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 5 বছর পর আসলাম। 5টা বছর কেটে গেল, আজ আবারও ঢাকায় ফিরছি। সব কিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম রিমির ফুপুর বাসায়। আমাকে দেখে চিনতে পারিনি, আর চিনবে কি করে? আমার পাশে রিমির দিকে তাকিয়েছে, তাই দৌড়ে চলে আসলো রিমির কাছে। রিমিকে ধরেই বলল, তুমি যে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেই ছোটবেলায় এসেছিলি, আর তো একবারও আসিসনি। আমাদের কথা মনে পড়ে না বুঝি? যা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোর পাশের ছেলেটা কে রে? ও আমাদের অফিসে কাজ করে, আর আমরা অফিসে একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। ফ্রেশ হয়ে সবাই দুপুরের খাবারটা শেষ করে শুয়ে আছি। এমন সময় রিমি এসে বলল, বিকেলে ফিরে আসি নাকি? জবাবে হ্যাঁ বললাম। তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। বলছিলাম কি ফুপি, বিকেলে একটু ডাক্তারের কাছে যাবে। একা একা যাবে না, তাই আমাকে নিতে চাচ্ছে আমার সাথে, যদি তুমিও যাও। আরে সমস্যা নেই, আমি তো ফ্রি আছি, গেলাম না হয় তোমার সাথে, সময়টাও কেটে যাবে। একা একা থাকতে কি আর ভালো লাগে? আচ্ছা, তুমি এখন রেস্ট নাও। বিকেলে রিমি একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে রুবির কথা খুব মনে পড়ে গেছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। রিমির ফুপুকে ডাক্তার দেখা শেষে চেম্বার থেকে বের হব, এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। ধাক্কা করার সাথে সাথেই বলল, এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? কণ্ঠটা খুবই পরিচিত মনে হলো।
পেছন ফিরে তাকাতেই বড়সড় একটা ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবার জেগে উঠল। এই যে রুবি, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুবই মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া ছলছল করছে। আরও অবাক হলাম, তার হাতে 3-4 বছরের একটা ছেলে, একদম রুবির মতোই দেখতে হয়েছে। রুবির চোখ থেকে পানি পড়ছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ে জড়িয়ে যাব। তাকে সরি বলে রিমিকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। এত বছরের কষ্টগুলো আবারও বেশি উঠলো মনের ভিতরে। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি রিমি নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। না করতে পারলাম না, নাস্তা খেয়ে বসে আছি। অনিশে শর্তেও রাজি হলাম। রিমিকে নিয়ে একটা নদীর ধারে বসে আছি। গাছপালা সমৃদ্ধ এই নদীর ধার। একটু ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম। রিমিও সাথেই আছে। মেয়েটা খুব ভালো, আমাকে আপন মনে করে, এখনও হয়তো ভালোবাসে আমাকে। কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আর কিছু বলে না, হয়তো ভয়ে বলে না। আমি চলে যাব বলেছিলাম, এমনিভাবেই হাঁটছি। এমন সময় পিছন থেকে কে বলে উঠলো, কেমন আছো আরিফ? পিছনে তাকাতে দেখি রবি। কে আপনি, আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমনভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনো দেখাই হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। এ কথা বলতে আমার মেজাজটা বেরিয়ে গেল। মন চাইছে কষি 2টা থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে, তোর ভুল বোঝার কারণে আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এজন্য কিছু বললাম না। রিমিকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম রবির চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি এবার কি হই? আমার কোনো যায় আসে না, ও মরুক বা বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরে বললাম, আমার সাথে কেন মনে হচ্ছে, কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম রবির কথা। কিছুই ভালো লাগছিল না। রবির সাথে দেখা হয়ে আমার জীবনটা আগের মতো হয়ে গেল। খালি রবির কথাই চিন্তা করছি। পরক্ষণে মনে হলো, রবির তো স্বামী, সংসার, ছেলে সবই আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? সতে হলো আমার প্রথম ভালোবাসা, কি করে বলে থাকা যায়? রবির কথাগুলো ভাবতেছি, স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আজ আমি নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি, আমার নিষ্ঠুর ভালোবাসা। সন্ধ্যায় বের হয়ে গেছি, অনেক রাতে ফেললাম। কলিং বেল বাজাতে রিমি দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষায় ছিল। একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে, আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয় শুধু রবিই থাকবে। এত রাতে বাইরে কি করছিলে? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি কিছু বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপটা হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে ইমেলটা এসেছে প্রজেক্টের কাজে। তাই রিমিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে, অফিসে যেতে হবে। রেডি হয়ে অফিসে রওনা দিলাম দুজনে। ওখানে গিয়ে তো আমি পুরাই শকড। আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার যে রবি। সেটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। এর সাথেই তাহলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তারপর সবার সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। তারপর গেলাম রুবির কাছে। রুবি আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো ভেবেছে আমি এখানে কি করতে আসবো। তারপর রুবিকে বললাম, আমি হলাম আরিফ, আর আমার পাশেও হচ্ছে নীলা। আমরা সিলেট থেকে এখানে আসছি প্রজেক্টের কাজে। ও আচ্ছা, সেই ব্যক্তিরা তাহলে আপনারা? তারপর কিছু কথা বলে চলে আসলাম। দুপুরে কাজ শেষ করে আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম। আরে, এই তো সেই ছেলে যাকে রুবির সাথে আমি দেখেছি। আমি তাকে ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? এখানে তুমি কার কাছে এসছো? কেন, আম্মুর তাতে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আতে। তোমার আম্মুর নাম কি? বুকটা ধুক করে উঠলো। তাহলে এটা রবির সন্তান? চোখে জল এসে গেল। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে ছেলেটা আমার হতো। ছেলেকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে আদল করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলতে আপলজিত কালো কাছে না যেতে। আজ থেকে আমরা বন্ধু। বড় মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক আছে, আম্মুর কাছেই যাই। আম্মু না হয় বকা দিবে। আচ্ছা যাও। মা মা, আজ একটা লোক আমাকে খুব আদল করিতে আর বলেছে আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো মা, লোকটা খুব ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরী বলে বাবা। মা, স্কুলে প্রতিদিন তোমার বাবা আসে আর তাদেরকে কত আদর করে। আমার বাবা আর আসবে না মা? ছেলের কথা শুনে রুবির বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আর সন্তানকে বাবা নামক বট গাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? রুবি আর কিছু না বলেই ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলতে লাগলো,
তোর বাবা যে আর কোনোদিনও আসবে না। অফিসে সেই সিঁড়িতে নামতেছে আমি আর রিমি। এমন সময় রুবি নামতেছে, আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তো জেলাস ফিল করার রক্ষে রিমির সাথে হেসে হেসে কথা বলতেছি আর নামতেছি। পিছন ফিরে দেখি যে রুবি চোখ দিয়ে পানি পড়ছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। স্বামী সংসার ছেলে নিয়ে তো ভালোই আছে। রাতে বাসায় ফিরে আসলাম প্রতিদিনের মতো। রিমির আন্টি আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমাদের দেখে বলল ফ্রেশ হয়ে আসতে। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি কেউ একজন ডাকছে। এই ওঠো, অফিসে যাবেন না? আমি চোখ খুলে দেখি যে রিমি দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরেছে। শাড়িটাতে অনেক সুন্দর লাগছে। ও মনে হয় অফিসে যাওয়ার জন্যই একেবারে রেডি হয়ে আছে। আসলে অ্যালার্ম বাজেনি তো, তাই আজকে একটু দেরি হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর রিমি খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবারে শুধু আঙ্কেলের পরিবারে শুধু আন্টি, আর কেউ নেই। মানে আঙ্কেল অফিসের কাজে বাইরে গেছেন, আর তার ছেলে বিদেশে অফিসে চাকরি করে, তাই বিদেশে থাকে। তাই বাসায় এখন আন্টি ছাড়া আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে রেডি হয়ে রিমিকে নিয়ে বের হলাম। রিমি নাকি আজ রিক্সা করে যাবে, তাই একটা রিক্সা নিলাম। রাস্তায় দেখলাম রুবি গাড়ি করে অফিসে যাচ্ছে। রেড সিগন্যালে গাড়িগুলো আটকে পড়েছে। আমাদের রিক্সা নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার সাথে রিমিকে দেখে মুখটা মলিন হয়ে গেল। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। রিমিকে নিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিস এসে দেখলাম রুবি আমার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। তাই আমি রিমির সাথে এসে কথা বলা শুরু করে দিলাম। আমিও ভাবতেছি একটু জাল না দিলে কি আর হয়। আমি সোজা রিমির গা ঘেঁষে বসে পড়ি আর এসে এসে কথা বলা শুরু করি। কথা বলছে রুবির দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুটে উঠছে। ও রাগ করলে আমার কি? হ্যাঁ, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা নয়। রিমি দেখো না অফিসের ম্যাডাম কি বলে। আরিফ, তুমিও না? আমি ভেবে পাচ্ছি না রুবি আমায় দেখে ওরকম ব্যবহার করলো কেন। তার তো স্বামী আছে। আমি একটু মজা দেখতে রুবির পিছে পিছে রুবির কেবিনের সামনে যেতেই শুনতে পেলাম, মা আগামীকাল স্কুলে স্যাররা বলেছে বাবা মাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারে বাবাকে নিয়ে যাও না। রুবির ছেলে এরকম কথা শুনে আমার জানার আগ্রহ হচ্ছে। রুবির ছেলে বলল তার বাবা স্কুলে নিয়ে যায় না। রুবির স্বামী তাহলে কোথায়? কে বা রুমির স্বামী? না, আর ভাবতে পারছি না। আমাকে একটু খবর নিতে হবে। তারপর ওখান থেকে চলে আসলাম। ছেলের কথা শুনে রুবি অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়লো আরিফের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না না, আমার ছেলেকে আমি দিব না। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আরিফ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আরিফের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আমার কাজ করেই চলেছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি গিয়ে রিমির সাথে বসলাম। আমরা তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে গেলাম। তারপর বিরিয়ানি নিয়ে এসে বসলাম। আমার বিপরীত টেবিলে রুবি বসেছে। আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। রিমি আর আমি খাচ্ছি। হঠাৎ করে রিমির মুখে আমি লোকমা তুলে দিলাম। রুবির চোখ এড়ায়নি। রুবি সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেল। এমন কেন করলো রুবি? চলে কেন গেল? সে গেল না আছে তাতে আমার কি? সেও একদিন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি টেবিলে বসলে উঠে চলে যেত, এক টেবিলে বসে খাবে না বলে। কি ভাবছো আরিফ? আরে কিছু না। এই, তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগে নাকি? ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের থেকেও বেশি হয়। এ মা, তাই বুঝি? মারবো একটা নাক বরাবর। 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথাই আর পারবো না। দুপুরে খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, কিছুই দেখা হয়নি, তাই সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম। তারপর বাসায় চলে গেলাম। আগামীকাল সকাল আর অফিসে গেলাম না। রিমিকে বলে দিলাম তুমি যাও, আর আজ আমি যাব না। রিমিও যেতে চাইল না, তাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। রিমি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। এখানে আসার কয়েকদিন হয়ে গেল। ভালো মাছ রুবির বাসায় যাব। রুবি এখন অফিসে আছে। এই সুযোগ খালা খালুর সাথে দেখা করে আসবো। রুবির ভুলের কারণে খালা খালুকে কেন ধরে রাখবো? তারা আমাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতো। তাছাড়া কালকে রুবির ছেলের কথাটা ভাবলাম। গিয়ে দেখে আসি রুবির স্বামীকে। যেই বাবা সেই কাজ। বেরিয়ে পড়লাম খালার বাসায়। বাসাটা সেই আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়েছে, নতুন রং করেছে মনে হয়। বাসার গেটে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার বেল চাপতে দরজা খুলে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়েছি খালার দিকে। খালা বলে উঠলো, কাকে চাই? বলবেই না বা কেন? এই 5 বছরে এসে আমি আগের আরিফ নেই, দেখতে একদম বদলে গেছি। খালার বয়স হয়েছে, তাই অতটা চিনতে পারছে না। খালা, আমি আরিফ। কথাটা বলে সাথে সাথেই তার চোখ পানিতে টলমল করছে। আরিফ বলে জড়িয়ে ধরলো আমায়।
আমিও কেঁদে দিলাম। কোথায় ছিলি বাবা তুই? জানিস আমরা তোকে কত খুঁজেছি। তোর খালু তো একেবারে ভেঙে পড়েছিল তোকে না পেয়ে। কেন এভাবে চলে গেছিলি? তোর আমাদের কথা মনে পড়েনি একবারও? মনে পড়েছিল খালা, কিন্তু কি করব বলো, তখনকার পরিস্থিতি। আমি রবিকে বলেছিলাম যে তার জীবনে আর ফিরে আসবো না। এখন তো রবির বিয়ে হয়ে গেছে, স্বামী ছেলে সংসার সব হয়েছে, তাই আসলাম, তাই আবার ফিরে আসলাম। কি বলছিস তুই? রুবির বিয়ে হয়ে গেছে মানে? কেন, রবির বিয়ে হয়নি? তার একটা ছেলেও তো দেখলাম। রুবির কোনো বিয়ে হয়নি, তুই ভিতরে আয়, বলছি সব তোকে। আমি ভিতরে গিয়ে বসলাম, খালার মুখে চেয়ে আছি সবকিছু জানার জন্য। নীরবতা ভেঙে আমি, কি হলো খালা বলো। তাহলে শোন, তুই যখন বাড়ি থেকে চলে গেছিলি রুবি তখন অনেক খুশি হয়েছিল। তার কয়েকদিন পরে আমি দেখলাম রুবি সারাদিন কি যেন চিন্তা করত আর কাঁদতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমি যখন জিজ্ঞাসা করি তখন বলতে লাগে, মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি মা। আমার জন্য আরিফ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি বলছিস? যা বলবি খুলে বল। তারপর রুবি সেদিনের রাতের কথা বলল। সকালে তোর সাথে অনেক বাজে ব্যবহার করে তোকে চলে যেতে বলেছে। একদিন রুবির সাথে ওর ওই বান্ধবীর দেখা হয়। ওর বান্ধবী বলে দেয় যে রুবি যখন ড্রিঙ্ক করে সেন্স ছিল না, তখন তার ভাই রুবির সাথে খারাপ ব্যবহার করে। তাই তার বান্ধবী রুবির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। তখন খালা বলল, রুবি এসব কথা শুনে মাথাটা তার ধরে যায়। তাকে যে দোষারোপ করেছে, মেয়েটা অনেক ভেঙে যায়। তাকে খালা কিছু বলেনি, তাই কয়েক মাস পর রুবি একদিন মাথা করে পড়ে যায়। তারা ডাক্তারের কাছে নিয়ে জানতে পারে যে রুবি মা হতে চলেছে। আর রুবির সাথে যে ছেলেটা, সেটা আর কারো না, আমারই ছেলে। কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। তার মানে সে আমার ছেলে। আমার যে কি আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। তাই রুবি আমাকে আর রিমিকে একসাথে দেখে চলতেছিল। আরিফ শোন বাবা, রুবি না তোকে অনেক ভালোবাসে। তুই চলে যাওয়ার পর ও ওর ভুল বুঝতে পারে, অনেক কেঁদেছে। তোর জন্য আজও অপেক্ষা করে বসে আছে। মেয়েটাকে তুই আর ওকে ফিরিয়ে দিস না বাবা। তাই বললে কি হয়? আমাকেও কম কষ্ট দিয়েছিল নাকি? তার প্রতিশোধ আমি না নিয়ে তাকে কাছে টেনে নেব না। খালা আমার একটা কথা রাখবে? কি কথা বল। আমি যেখানে এসেছি তা যেন রুবি জানতে না পারে। আমি যে সব জানি। আর শোনো, রুবি আমাকে কম কষ্ট দেয়নি, তাই ও একটি শিক্ষা না দিয়ে আমি আমার কাছে টেনে নেব না। ও বুঝুক আপনজনকে কষ্ট দিলে কি হয়। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। ওই তো তোর খালু এসে পড়েছে। আমিও খালুর সাথে কথা বলে অনেক সময় ওখানে থেকে চলে আসলাম। আর বলে আসলাম রুবি যেন কিছু জানতে না পারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়ল একটি স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা আমাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাপ পাশে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোর বাপ, শুধু পরিস্থিতির কারণে কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, রুবি না হয় নিষ্ঠুর, তাই বলে আমি নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছে থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আজ আমি পরিচয় গোপন রাখলাম, খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওই রকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? রোহান, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল, আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। রবি তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। আমার কথা মতো খালা খালু কেউ বলেনি যে আমি এখানে এসেছিলাম। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করছি। এমন সময় পিয়ন এসে বলল রুবি ম্যাডাম নাকি ডাকছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আরিফ খান, আপনি কাল অফিসে এলেন না? কতগুলো কাজ ছিল, এইভাবে কাজ না করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। এত বড় প্রজেক্টের কাজ কোনো ভদ্রলোক যে আপনাকে দিয়েছে আমি তা ভেবেই পাচ্ছি না। আর ভুলে তো যাবেনই, সুন্দরী বউকে নিয়ে অফিসে নষ্টিপুষ্টি করলে তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। মা, এই আঙ্কেলটা আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথাই বলছিলাম। রবি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবারও কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বারণ করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? এই যে মিস্টার আরিফ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই? খুব বলতে ইচ্ছে করছিল, রবি কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে কি আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা আমিও তোমাকে বুঝিয়ে দেবো রবি,
কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে রিমিকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। রিমিও রাজি হয়ে গেল। আমি আর রিমি একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে রিমি জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন আরিফ? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আরিফ। কি? রবি ম্যাডাম কিছুদিন থেকে তোমায় চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বলে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী, কতদিন হয়েছে তোমাদের বিয়ে হওয়া, আরো অনেক কিছু বলেছে। আচ্ছা, তোমার সাথে রবি ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। বলো না আরিফ। আমি তোমাকে আমার স্ত্রীর কথা বলেছিলাম না, রুবি সে আমার স্ত্রী। কথাটা বলতেই রিমি অবাক হয়ে গেল। এই হচ্ছে তোমার বউ? আমি রুবিকে সব বলবো, ও তোমাকে মেনে নেবে। কিছু বলতে হবে না তোমাকে, যা করার আমিই করব। তারপর রিমিকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয়টা করবা, এতটুকুই। অনেকক্ষণ নীরব থেকে রিমির মাথা নেড়ে জবাব দিল। রাতে দুজনে একসাথে বাসায় ফিরে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছু বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। তারপর রিমির পূর্ব নাস্তা দিয়ে গেল। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে পৌঁছে রিমিকে বললাম, তুমি ভেতরে যাও, আমি একটু পাশের দোকান থেকে আসছি। কিছু সময় পর অফিসে ঢুকলাম। গিয়ে দেখি রিমি আর রুবি বসে বসে কাজ করছে। এই জানো, কি করছো তুমি এখানে? তুমি ওখানে কেন? চলো আমার কেবিনে চলো। রুবির দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে আছে। মন চাচ্ছে যেন আমাকে এখানে চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় ছোট লোকটাকে বাবু বলছে? আচ্ছা জানো, আমি এখন যাই। তারপর একটা ফ্লাইং কিস ছুড়ে মারলাম তার দিকে। ভালো লাগছিল না, তাই অফিসে ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্র আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা? হ্যাঁ, ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় রুবি আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে বাবু, আসলে কেন? দাঁড়াও রুবি। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার আর আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। আপনি কে হন যে আপনাকে বলবো? এই কথা শুনে নিজে রাগ কন্ট্রোল করতে পারিনি। ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিলাম। রুবির চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো রুবি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনাকে বলে কি লাভ, আর কি বা হও তুমি আমার? ন্যূনতম যে স্ত্রী স্বামীকে মানে না, স্বামীকে চরিত্রহীন বলে গালি দিয়ে বাসা থেকে বের করে দেয়, তার কপালে যাই হোক স্বামী জুটবে না। শুনলাম তোমার নাকি বিয়ে হয়নি, তাহলে এই ছেলেটা আসলো কোত্থেকে? না জানি কার সাথে কি করে বেড়াইছো। ছি! একথা বলার সাথে সাথে রুবি আমার কলা চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আরিফ, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আহ, আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। আগে বলো আমার কথাটা সত্য নাকি মিথ্যা? রুবি চুপ করে আছে। তোমার যা ইচ্ছা মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছ কেন তুমি? সবে তো শুরু। আগে বলো এই সন্তানটা কার? কি হলো বলো না কেন? আরে বলছো না কেন? কি হলো বলো? ধমক দেওয়াতে রুবি শুধু কেঁদেই চলেছে। আঙ্কেল আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। রুবি ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছো মেরে ছেলেকে নিয়ে যাব। রুবি ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই চলেছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, রুবি এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবেই বা কেন, নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। রুবি চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি এ কথা বলেই ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আরিফ, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে কিছুতেই এটা সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র সম্বল। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। মা মা, তুমি কি ভাবতো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেতে? বলো না মা, বলো না। কিছু না বাবা, এমনি। এমনিতে কেউ মারে না মা, স্কুলের স্যাররা পড়া না দিতে পারলে কম মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মারছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সেই হিসাব করে বলেছে কথাটা। রবি কিছু না বলে ছেলেকে কোলে নিয়ে নিচে নেমে এলো। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে আমি রবিকে যথেষ্ট কষ্ট দিয়েছি। এমন কোনো দিন নেই যে রবিকে আমি কাঁদাইনি। রিমির সাথে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর অভিনয় করে গেছি। রবি এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও কষ্ট পেয়েছি রবির কষ্টে। প্রজেক্টের কাজ শেষের দিকে অনেকদিন পর অফিসে গেলাম। গিয়ে দেখি রবি আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি রবি কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবোই।
ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। অফিসের কাজ শেষ করে সন্ধ্যার দিকে চলে গেলাম খালাদের বাসায় গিয়ে কলিং বেল বাজতেই সোহান মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতেই আঙ্কেল বলে চেঁচিয়ে উঠল। এমন সময় রবি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো কোনো লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে রবি। না। না মানে? এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যা ইচ্ছা করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। আমি হ্যাঁচকা টান দিয়ে রোহানকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় রবির চিৎকার। আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ, আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে রবিকে সরিয়ে রোহানকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আঙ্কেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো, আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় আসতে রিমি জানতে চাইলো, সব বলে দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা। হ্যাঁ বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না, আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভেতর ঘন্টা বেজে উঠলো। রবি যদি সত্যি কিছু করে ফেলে, এমনিতেই যে রাগ, 7-5 না ভেবে রোহানকে নিয়ে রবির বাসায় রওনা হলাম। বাসায় গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি রবি মেঝেতে পড়ে আছে। কপাল পেটে একটু রক্ত বেরোচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর, গায়ে গা যেন পুড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিলাম। নিজাতে বাসায় রান্না করেছি, রবিকে নিজাতে খাইয়ে দিলাম। আজ 5 বছর পর রবির এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভেতর, কিন্তু রবির এখনো জ্বর কমেনি। রাতে রবির মাথার কাছে বসে আছি, এমন সময় জ্বরের ঘরে রবি বলে উঠল, আরিফ আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যাতা বকছো? এ কথা বলেই উঠতে যাব, এমন সময় রবি আমার হাত ধরে এক ঝটকায় রবির মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। রবি আমার কলার চেপে ধরে আছে, ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছে আমি, আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আরিফ, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি রিমিকে বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজের হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, এতদিন তোমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি, সেদিন থেকে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এই 5 বছর প্রতিদিন আমি তোমার পথ চেয়ে বসে থাকতাম তুমি আসবে বলে, কিন্তু দেখো তুমি আসতে 5টি বছর লেগে গেল। আর যখন এলে তখন রিমিকে নিয়ে এলে। আমি ভেবেছিলাম তুমি বিয়ে করেছো, রিমি তোমার বউ। জানো ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বলতেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভাঙতেই দেখি যে রুবি আগের মতোই আমাকে জড়িয়ে ধরে আছে। রুবির থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি জ্বর আর এখন নেই। একটা স্বস্তি নিঃশ্বাস পেলাম। রুবিকে না ডেকে ফ্রেশ অফিস চলে গেলাম। আসলে খালাখালু কেউ নেই বাড়িতে, তারা নাকি গ্রামের বাড়িতে গেছে। সন্ধ্যায় রুবির বাসায় আসলাম। রুবির কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসবো, এমন সময় রুবির ডাক। আরিফ। হ্যাঁ বলো রুবি। হ্যাঁ বলো। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনের এটা শেষ ইচ্ছা। মনের ভিতর ওলটপালট শুরু হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবন আর কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে রুবি আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের ওপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত রুবি নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুবি নেই, কিন্তু আমার ছেলেটাকে পাশের রুমে দেখলাম। পাশে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে রুবিকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ, এক্ষুনি মরে যাব। রবিকে খুঁজতে খুঁজতে টেবিলের দিকে চোখ পড়লো। দেখলাম একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে লাগলাম। আরিফ, তুমি যখন এই চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমি জানি তুমি আমাকে হয়তো কখনো ক্ষমা করতে পারবে না। তোমার অপর আমি যে দুর্ব্যবহার করছি
তা হয়তো ক্ষমার অযোগ্য। আমি রাতে তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছিলাম, তা তুমি দিয়েছো, তাতেই আমি অনেক খুশি। চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর আসবো না। কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, তোমার ছেলেকে তোমার কাছেই রেখে গেলাম। ওকে তুমি নিজের মতো করে বড় করো, আর রিমিকে বিয়ে করে নিও। ভালো থেকো। চিঠিটা পড়ে আমার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে আমার ভেতর থেকে কেউ কলিজাটা বের করে নিয়ে যাচ্ছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দেখি খালা চলে এসেছে। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি শুধু বললাম, রোহানকে দেখে রেখো বলে বেরিয়ে গেলাম রাস্তায়। গোটা রাস্তা পাগলের মতো এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। প্রায় অনেক জায়গায় খোঁজা শেষ। এবার আশা ছেড়ে দিয়েছি। হাঁপিয়া রাস্তায় বসে পড়লাম। কিছু সময় পর নিচে বসে থাকার পর চোখ পড়ল বাস স্ট্যান্ডের বেঞ্চের উপর মেয়েটার দিকে। রুবির মতোই মনে হয়, ভুল দেখছি না তো? চোখ ডলে দেখলাম, না, সত্যি রুবি বসে আছে আর নিচের দিকে তাকিয়ে কান্না করছে। বাস এত সকালে ছাড়েনি, তাই মনে হয় বাসের অপেক্ষায় বসে আছে। আমি দেরি না করে দৌড়ে চলে গেলাম তার কাছে। গিয়ে বললাম, রুবি। আমার দিকে চেয়ে আবার মাথা নিচু করে আছে। রুবি, তুমি এইভাবে চলে আসলে যে? কি হলো? কথা কানে যাচ্ছে না? বলো। মাথাটা খারাপ হয়ে গেল। ব্রেঞ্চের দিকে টেনে দাঁড় করিয়ে দিলাম এক থাপ্পড়। গালে হাত দিয়ে আমার দিকে চলো চোখে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। আমার আর তার কান্না সহ্য হলো না। টান দিয়ে বুকের সাথে মিশে নিলাম। কি ভেবেছো কি যখন তখন আমাকে কষ্ট দিয়ে তোমার ভালো লাগে, তাই না? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর কি বললা? আমি রিমিকে বিয়ে করে নেব, তাই না? যদি রিমিকে বিয়ে করতাম তাহলে 5 বছর আগেই করতাম। আমার হৃদয় শুধু তুমি আছো, সেই জায়গা আমি কাউকেই দিতে পারবো না। শুধু সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু রুবি, একেবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি সেদিন? নাকি তোমার ব্যর্থতা? রুবি ফুপে কাঁদছে। চোখের জল মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আরিফ। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। কথা দাও, এইভাবেই ভালোবেসে যাবে তো সারা জীবন? হ্যাঁ, এইভাবেই ভালোবেসে যাব। তারপর দুজনে বাসায় চলে আসলাম। এরপর খালাখালুর সাথে কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিলাম। আজ খালাখালু অনেক খুশি আমাদের মিল হওয়া দেখে। খাবার শেষে রুমে আসলাম। অপেক্ষা করছি রুবি আসার জন্য। কিছু সময় পর রুবি রুমে আসতেই তাকে জড়িয়ে ধরলাম। কি করছো কি? ছাড়ো বলছি। আজ তো আর ছাড়ছি না। খাল, তুমি স্ত্রীর অধিকার বুঝিয়ে নিয়েছো, আজ আমি স্বামীর অধিকার বুঝিয়ে নেব। রুবিকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দিলাম। তারপরে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। এই সময় দরজা খোলা থাকায় আমার ছেলে ঘরে চলে আসলো। তোমরা কি করছো? হে প্রভু, হে হরিনাম, হে কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দী, এ কে হওয়া? ছেলের মুখে এমন কথা শুনে আমি কি বলবো? রুবি তো আমার বুকে মুখ লুকিয়ে আছে। আসলে তোমার আম্মুর খারাপ লাগছিল তো, তাই। থাক, আর বলতে হবে না, আমি গেলাম নানুর রুমে, তোমরা থাকো। যা বাবার ভাবুক, অনেকদিন পর বউ পেয়েছি, সময় নষ্ট করলে চলবে না। তারপর রবিকে জড়িয়ে ধরলাম। দূর মেয়েরা, ভাগেন তো। এত কিছু জানার ইচ্ছে কেন? হ্যাঁ, আমি কি বিয়ে করেছি যে এত কিছু জানবো? নিজেরা বিয়ে করলেই তো সব কিছু জেনে যাবেন। ভালো থাকুক আমাদের এই পবিত্র বন্ধন। দোয়া করবেন যাতে আমরা সুখে থাকতে পারি। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অনেকদিন নতুন গল্প না দেওয়ার জন্য অনেক দুঃখিত। পারলে ক্ষমা করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রুবি এসব কথা শুনে মাথাটা তার ধরে যায়। তাকে যে দোষারোপ করেছে, মেয়েটা অনেক ভেঙে যায়। তাকে খালা কিছু বলেনি, তাই কয়েক মাস পর রুবি একদিন মাথা করে পড়ে যায়। তারা ডাক্তারের কাছে নিয়ে জানতে পারে যে রুবি মা হতে চলেছে। আর রুবির সাথে যে ছেলেটা, সেটা আর কারো না, আমারই ছেলে। কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। তার মানে সে আমার ছেলে। আমার যে কি আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। তাই রুবি আমাকে আর রিমিকে একসাথে দেখে জ্বলতেছিল। আরিফ শোন বাবা, রুবি না তোকে অনেক ভালোবাসে। তুই চলে যাওয়ার পর ও ওর ভুল বুঝতে পারে, অনেক কেঁদেছে। তোর জন্য আজও অপেক্ষা করে বসে আছে। মেয়েটাকে তুই আর ওকে ফিরিয়ে দিস না বাবা। তাই বললে কি হয়? আমাকেও কম কষ্ট দিয়েছিল নাকি? তার প্রতিশোধ আমি না নিয়ে তাকে কাছে টেনে নেব না। খালা আমার একটা কথা রাখবে? কি কথা বল। আমি যেখানে এসেছি তা যেন রুবি জানতে না পারে। আমি যে সব জানি। আর শোনো, রুবি আমাকে কম কষ্ট দেয়নি, তাই ও একটি শিক্ষা না দিয়ে আমি আমার কাছে টেনে নেব না। ও বুঝুক আপনজনকে কষ্ট দিলে কি হয়। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। ওই তো তোর খালু এসে পড়েছে। আমিও খালুর সাথে কথা বলে অনেক সময় ওখানে থেকে চলে আসলাম। আর বলে আসলাম রুবি যেন কিছু জানতে না পারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়ল একটি স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি।
ছেলের কথা শুনে বুকের বাপ পাশে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোর বাপ, শুধু পরিস্থিতির কারণে কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলে গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, রুবি না হয় নিষ্ঠুর, তাই বলে আমি নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছে থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আজ আমি পরিচয় গোপন রাখলাম, খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওই রকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? রোহান, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল, আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। রুবি তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। আমার কথা মতো খালাখালু কেউ বলেনি যে আমি এখানে এসেছিলাম। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলল রুবি ম্যাডাম নাকি ডাকছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আরিফ খান, আপনি কাল অফিসে এলেন না? কতগুলো কাজ ছিল, এইভাবে কাজ না করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। এত বড় প্রজেক্টের কাজ কোনো ভদ্রলোক যে আপনাকে দিয়েছে আমি তা ভেবেই পাচ্ছি না। আর ভুলে তো যাবেনই, সুন্দরী বউকে নিয়ে অফিসে নষ্টিপুষ্টি করলে তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। মা, এই আঙ্কেলটা আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথাই বলছিলাম। রুবি জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবারও কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বারণ করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? এই যে মিস্টার আরিফ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই? খুব বলতে ইচ্ছে করছিল, রুবি কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে কি আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দেবো রুবি, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে রিমিকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। রিমিও রাজি হয়ে গেল। আমি আর রিমি একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে রিমি জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন আরিফ? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আরিফ। কি? রবি ম্যাডাম কিছুদিন থেকে তোমায় চোখে চোখে রাখছে, আমার সাথে হেসে হেসে কথা বলে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী, কতদিন হয়েছে তোমাদের বিয়ে হওয়া, আরো অনেক কিছু বলেছে। আচ্ছা, তোমার সাথে রবি ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। বলো না আরিফ। আমি তোমাকে আমার স্ত্রীর কথা বলেছিলাম না, রুবি সে আমার স্ত্রী। কথাটা বলতেই রিমি অবাক হয়ে গেল। এই হচ্ছে তোমার বউ? আমি রুবিকে সব বলবো, ও তোমাকে মেনে নেবে। কিছু বলতে হবে না তোমাকে, যা করার আমিই করব। তারপর রিমিকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয়টা করবা, এতটুকুই। অনেকক্ষণ নীরব থেকে রিমির মাথা নেড়ে জবাব দিল। রাতে দুজনে একসাথে বাসায় ফিরে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছু বুঝতে পারছি না, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। তারপর রিমির পূর্ব নাস্তা দিয়ে গেল। অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে পৌঁছে রিমিকে বললাম, তুমি ভেতরে যাও, আমি একটু পাশের দোকান থেকে আসছি। কিছু সময় পর অফিসে ঢুকলাম। গিয়ে দেখি রিমি আর রুবি বসে বসে কাজ করছে। এই জানো, কি করছো তুমি এখানে? তুমি ওখানে কেন? চলো আমার কেবিনে চলো। রুবির দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে আছে। মন চাচ্ছে যেন আমাকে এখানে চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় ছোট লোকটাকে বাবু বলছে? আচ্ছা জানো, আমি এখন যাই। তারপর একটা ফ্লাইং কিস ছুড়ে মারলাম তার দিকে। ভালো লাগছিল না, তাই অফিসে ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্র আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা? হ্যাঁ, ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় রুবি আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে বাবু, আসলে কেন? দাঁড়াও রুবি। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার আর আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। আপনি কে হন যে আপনাকে বলবো? এই কথা শুনে নিজে রাগ কন্ট্রোল করতে পারিনি। ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিলাম। রুবির চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো রুবি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনাকে বলে কি লাভ, আর কি বা হও তুমি আমার? ন্যূনতম যে স্ত্রী স্বামীকে মানে না, স্বামীকে চরিত্রহীন বলে গালি দিয়ে বাসা থেকে বের করে দেয়, তার কপালে যাই হোক স্বামী জুটবে না। শুনলাম তোমার নাকি বিয়ে হয়নি, তাহলে এই ছেলেটা আসলো কোত্থেকে? না জানি কার সাথে কি করে বেড়াইছো। ছি! একথা বলার সাথে সাথে রুবি আমার কলা চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আরিফ, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আহ, আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি,
আগে বলো আমার কথাটা সত্য নাকি মিথ্যা? রুবি চুপ করে আছে। তোমার যা ইচ্ছা মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছ কেন তুমি? সবে তো শুরু। আগে বলো এই সন্তানটা কার? কি হলো বলো না কেন? আরে বলছো না কেন? কি হলো বলো? ধমক দেওয়াতে রুবি শুধু কেঁদেই চলেছে। আঙ্কেল আঙ্কেল তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। রুবি ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছো মেরে ছেলেকে নিয়ে যাব। রুবি ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই চলেছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, রুবি এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবেই বা কেন? নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। রুবি চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি কথা বলেই ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আরিফ, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে কিছুতেই এটা সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র সম্বল। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। মা মা তুমি কি ভাবতো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেতে? বলো না মা, বলো না। কিছু না বাবা, এমনি। এমনিতে কেউ মারে না মা। স্কুলের স্যাররা পড়া না দিতে পারলে কম মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মারছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সেই হিসাব করে বলেছে কথাটা। রুবি কিছু না বলে ছেলেকে কোলে নিয়ে নিচে নেমে এলো। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে আমি রুবিকে যথেষ্ট কষ্ট দিয়েছি। এমন কোনো দিন নেই যে রুবিকে আমি কাঁদাইনি। রিমির সাথে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর অভিনয় করে গেছি। রুবি এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও কষ্ট পেয়েছি রুবির কষ্টে। প্রজেক্টের কাজ শেষের দিকে অনেকদিন পর অফিসে গেলাম। গিয়ে দেখি রুবি আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি রুবি কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবোই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। অফিসের কাজ শেষ করে সন্তান দিকে চলে গেলাম খালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজতেই সোহান মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতেই আঙ্কেল বলে চেঁচিয়ে উঠল। এমন সময় রুবি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো, কোনো লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে রুবি। না। না মানে? এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যা ইচ্ছা করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। আমি হ্যাঁচকা টান দিয়ে রোহানকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। এমন সময় রুবির চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ, আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে রোহানকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আঙ্কেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় আসতে রিমি জানতে চাইলো, সব বলে দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা। হ্যাঁ বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমায় না, আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভেতর ঘন্টা বেজে উঠলো। রুবি যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতেই যে রাগ, 7-5 না ভেবে রোহানকে নিয়ে রুবির বাসায় রওনা হলাম। বাসায় গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি রুবি মেঝেতে পড়ে আছে। কপাল পেটে একটু রক্ত বেরোচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর, গায়ে গা যেন পুড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিলাম। নিজাতে বাসায় রান্না করেছি, রুবিকে নিজাতে খাইয়ে দিলাম। আজ 5 বছর পর রুবির এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভেতর। কিন্তু রুবির এখনো জ্বর কমেনি। রাতে রুবির মাথার কাছে বসে আছি। এমন সময় জ্বরের ঘরে রুবি বলে উঠল, আরিফ আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যাতা বকছো? কথা বলেই উঠতে যাব, এমন সময় রুবি আমার হাত ধরে এক ঝটকায় রুবির মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। রুবি আমার কলার চেপে ধরে আছে। ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছে আমি। আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আরিফ, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি রিমিকে বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজের হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না।
বিশ্বাস করো, এতদিন তোমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি সেদিন থেকে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এই 5 বছর প্রতিদিন আমি তোমার পথ চেয়ে বসে থাকতাম তুমি আসবে বলে, কিন্তু দেখো তুমি আসতে 5টি বছর লেগে গেল। আর যখন এলে তখন রিমিকে নিয়ে এলে। আমি ভেবেছিলাম তুমি বিয়ে করেছো, রিমি তোমার বউ। জানো, ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বলতেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভাঙতেই দেখি যে রুবি আগের মতোই আমাকে জড়িয়ে ধরে আছে। রুবির থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি জ্বর আর এখন নেই। একটা স্বস্তি নিঃশ্বাস পেলাম। রুবিকে না ডেকে ফ্রেশ অফিস চলে গেলাম। আসলে খালাখালু কেউ নেই বাড়িতে, তারা নাকি গ্রামের বাড়িতে গেছে। সন্ধ্যায় রুবির বাসায় আসলাম। রুবির কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসবো, এমন সময় রুবির ডাক। আরিফ, হ্যাঁ বলো রুবি। হ্যাঁ বলো। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনের এটা শেষ ইচ্ছা। মনের ভিতর ওলটপালট শুরু হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবন আর কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে রুবি আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের ওপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত রুবি নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুবি নেই, কিন্তু আমার ছেলেটাকে পাশের রুমে দেখলাম। পাশে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে রুবিকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ, এক্ষুনি মরে যাব। রুবিকে খুঁজতে খুঁজতে টেবিলের দিকে চোখ পড়লো। দেখলাম একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে লাগলাম। আরিফ, তুমি যখন এই চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমি জানি তুমি আমাকে হয়তো কখনো ক্ষমা করতে পারবে না। তোমার অপর আমি যে দুর্ব্যবহার করছি তা হয়তো ক্ষমার অযোগ্য। আমি রাতে তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছিলাম, তা তুমি দিয়েছো, তাতেই আমি অনেক খুশি। চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর আসবো না। কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, তোমার ছেলেকে তোমার কাছেই রেখে গেলাম। ওকে তুমি নিজের মতো করে বড় করো, আর রিমিকে বিয়ে করে নিও। ভালো থেকো। চিঠিটা পড়ে আমার দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে আমার ভেতর থেকে কেউ কলিজাটা বের করে নিয়ে যাচ্ছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দেখি খালা চলে এসেছে। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি শুধু বললাম, রোহানকে দেখে রেখো বলে বেরিয়ে গেলাম রাস্তায়। গোটা রাস্তা পাগলের মতো এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। প্রায় অনেক জায়গায় খোঁজা শেষ। এবার আশা ছেড়ে দিয়েছি। হাঁপিয়া রাস্তায় বসে পড়লাম। কিছু সময় পর নিচে বসে থাকার পর চোখ পড়ল বাস স্ট্যান্ডের বেঞ্চের উপর, মেয়েটার দিকে। রুবির মতোই মনে হয়, ভুল দেখছি না তো? চোখ ঢোলে দেখলাম, না, সত্যি রুবি বসে আছে আর নিচের দিকে তাকিয়ে কান্না করছে। বাস এত সকালে ছাড়েনি, তাই মনে হয় বাসের অপেক্ষায় বসে আছে। আমি দেরি না করে দৌড়ে চলে গেলাম তার কাছে। গিয়ে বললাম, রুবি। আমার দিকে চেয়ে আবার মাথা নিচু করে আছে। রুবি, তুমি এইভাবে চলে আসলে যে? কি হলো? কথা কানে যাচ্ছে না? বলো। মাথাটা খারাপ হয়ে গেল। ব্রেঞ্চের দিকে টেনে দাঁড় করিয়ে দিলাম এক থাপ্পড়। গালে হাত দিয়ে আমার দিকে চলো চোখে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। আমার আর তার কান্না সহ্য হলো না। টান দিয়ে বুকের সাথে মিশে নিলাম। কি ভেবেছো কি যখন তখন আমাকে কষ্ট দিয়ে তোমার ভালো লাগে, তাই না? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর কি বললা? আমি রিমিকে বিয়ে করে নেব, তাই না? যদি রিমিকে বিয়ে করতাম তাহলে 5 বছর আগেই করতাম। আমার হৃদয় শুধু তুমি আছো, সেই জায়গা আমি কাউকেই দিতে পারবো না। শুধু সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু রুবি, একেবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি সেদিন? নাকি তোমার ব্যর্থতা? রুবি ফুপে কাঁদছে, চোখের জল মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আরিফ, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। কথা দাও, এইভাবেই ভালোবেসে যাবে তো সারা জীবন? হ্যাঁ, এইভাবেই ভালোবেসে যাব। তারপর দুজনে বাসায় চলে আসলাম। এরপর খালাখালুর সাথে কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিলাম। আজ খালাখালু অনেক খুশি আমাদের মিল হওয়া দেখে। খাবার শেষে রুমে আসলাম, অপেক্ষা করছি রুবি আসার জন্য। কিছু সময় পর রুবি রুমে আসতেই তাকে জড়িয়ে ধরলাম। কি করছো কি? ছাড়ো বলছি। আজ তো আর ছাড়ছি না। খাল, তুমি স্ত্রীর অধিকার বুঝিয়ে নিয়েছো, আজ আমি স্বামীর অধিকার বুঝিয়ে নেব। রুবিকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দিলাম। তারপরে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। এই সময় দরজা খোলা থাকায় আমার ছেলে ঘরে চলে আসলো। তোমরা কি করছো? হে প্রভু, হে হরিনাম, হে কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দী, এ কে হওয়া? ছেলের মুখে এমন কথা শুনে আমি কি বলবো? রুবি তো আমার বুকে মুখ লুকিয়ে আছে।
আসলে তোমার আম্মুর খারাপ লাগছিল তো তাই। থাক, আর বলতে হবে না, আমি গেলাম নানুর রুমে, তোমরা থাকো। যা বাবার ভাবুক, অনেকদিন পর বউ পেয়েছি, সময় নষ্ট করলে চলবে না। তারপর রবিকে জড়িয়ে ধরলাম। দূর মেয়েরা, ভাগেন তো, এত কিছু জানার ইচ্ছে কেন? হ্যাঁ, আমি কি বিয়ে করেছি যে এত কিছু জানবো? নিজেরা বিয়ে করলেই তো সব কিছু জেনে যাবেন। ভালো থাকুক আমাদের এই পবিত্র বন্ধন। দোয়া করবেন যাতে আমরা সুখে থাকতে পারি। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অনেকদিন নতুন গল্প না দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত। পারলে ক্ষমা করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।